আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কারাগারের সামনে হাজারো নেতা কর্মীর ফুলেল শুভেচ্ছা। ঢাকায় আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে পার্বত্য 3 জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নওগাঁয় 6 বছর পরও আলোর মুখ দেখেনি কয়েক কোটি টাকায় নির্মিত পয় ও বর্জ্য শোধনাগার প্রকল্প। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা, ক্ষুব্ধ শহরবাসী। এবং হাজারীগুড়ের 300 বছরের ঐতিহ্য ধরে রেখেছে মানিকগঞ্জবাসী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে সুনাম। ভেজাল মেশানোয় জৌলুস হারাচ্ছে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দীর্ঘ 17.5 বছর কারাভোগের পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপু রিপোর্ট। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় আনন্দঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কারাগার ফটকের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে যায় নেতাকর্মীরা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার সকাল থেকে মানুষের এর ঢল লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আবার প্রমাণ করল। বাবরের মুক্তির খবরে তার নিজ এলাকা নেত্রকোনা এবং ঢাকা ও আশপাশের জেলার শুভাকাঙ্ক্ষীরা দলে দলে আসেন কারাগারের সামনে। মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে নেতাকর্মীদের ভালোবাসা কুড়িয়েছেন বাবর। আমাদের যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। ভাটি বাংলার সিংহপুরুষ এবং এই সমগ্র বাংলাদেশের কত জনপ্রিয় নেতা, এটা আপনারা বাস্তবে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আমি খুব খুশি, জনতাও খুব খুশি। আমরা বাংলার জনতা সবাই ওনার জন্য আমরা পাগল। যে তিতিক্ষার কথা আমরা বলতে পারবো না। উনি এই দেশের রূপকার, অজপাড়াগাঁয়ে ভাটি এলাকার রূপকার। ওনাকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। বিনা অপরাধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ওনার নামে 14টা মামলা দিয়েছে। মামলা দিয়ে কারাগার 17 বছর যাবৎ ওনাকে কারাগারে বদ্ধ করে রেখেছে। ওনার জনপ্রিয়তা এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য দোয়ার খাতিরে উনি বেঁচে আছে। অনেক ভালো লাগছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে তার মুক্তির আনন্দে। এই যে ভালোবাসাটুকু উনি বিতরণ করেছেন জনগণের মাঝখানে, এই ভালোবাসাটুকু আমরা তাকে দিতে এসেছি। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বাবর আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। 2007 সালের 28 মে আটক হয়েছিলেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুর দণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় আলোচিত 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানার অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। সব মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ক্ষমতাকে আঁকড়ে ধরে কোনো দল, গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন তাহলে তাদের পরিণতিও সাবেক প্রধানমন্ত্রীর মতো হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। কুড়িগ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে এই লং মার্চ শুরু করেন তিনি। পথসভা লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা বন্ধের দাবিতে ফেলানী ফর লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখা। দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা
কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবহেলিত হয়েছে। আমার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। জামাত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল করে না, ক্ষমতায় গেলে কাউকে তা করতেও দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মাগুরায় দীর্ঘ 22 বছর পর জামাত ইসলামী আয়োজিত কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন। শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে এই সভার আয়োজন করা হয়। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, জেলা জামাতের আমির অধ্যাপক এমবি বাকের ও সাবেক জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুল মতিন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অতীতে আমরা চাঁদাবাজি করি না, এখন আমরা করছি না, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না। নিজেরা যখন চাঁদাবাজি করব না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশ পরিচালনার সুযোগ দেন, কাউকে চাঁদাবাজি করতে দেব না। প্রধান উপদেষ্টার গাইডলাইন অনুযায়ী 25 সালের ডিসেম্বর থেকে 26 সালের জুনের মাঝামাঝি নির্বাচনের সময় ধরে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন। 20 থেকে 25 লক্ষ ভোটার যারা ভোটার হওয়ার যোগ্য এই তালিকায় নাই। সুতরাং আপনারা সঠিকভাবে কাজ করলে এই সংখ্যাটা পেয়ে যাবেন। মানুষের মাঝে বর্তমানে যে আগ্রহটা তৈরি হয়েছে ভোট দেওয়ার, এই আগ্রহটাকে যেন আমরা কাজে লাগাই। ঢাকায় আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে পার্বত্য 3 জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শহরে জিমনেশিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলটি ফিরিয়ে দেয়। পরে পাহাড়ি ছাত্রছাত্রীরা শহরে জিমনেশিয়াম চত্বরের মূল সড়কের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংক্ষুব্ধ ছাত্র জনতা। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের চেঙ্গি স্কয়ার হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ থেকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার সহ আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনঃসংযোজনের দাবি জানান বক্তারা। ঢাকায় আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে বান্দরবানে পাহাড়ি সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। দুপুরে শহরের রাজার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে এটি শহর প্রদক্ষিণের পর শহীদ আবু সাইদ মুক্তমঞ্চ চত্বরে সমাবেশ করে। সমাবেশের পর 5 দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়। রাষ্ট্র কাঠামো মেরামতে বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। সকালে নগরীর সদর রোড বিএনপি অফিস থেকে নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করেন। পরে কাঠপট্টি ও চকবাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন ও বিএনপি নেতা নাসির হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে শিশু সাফওয়ান হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে হোসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইউপি সদস্য মোজাম্মেল চৌকিদার, একই এলাকার রোমান চৌকিদার ও গ্রাম পুলিশ শাহাদাত হোসেন। এর আগে গতকাল দুপুর 1টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় খুঁজতে বের হয় তার পরিবার। পরে আজ ভোরে বাড়ির পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু সাফওয়ান হত্যায় জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই যে শিশুকে যারা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করছে তার আমরা সর্বোচ্চ শাস্তি চাই, তার আমরা ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যাতে করে ভবিষ্যতে কোন মানুষ এই ধরনের সাহস আর না পায়। সাভারে আমিনবাজারে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ভর্তি 60 ড্রাম সয়াবিন তেল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ সময় ট্রাকের চালক ও সহকারীকেও মারধর করে তারা। গতরাতে নারায়ণগঞ্জ থেকে তেল ভর্তি ট্রাকটি মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। ভোরে এই তেল চুরির ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, এর আগেও মহাসড়কের ব্যাংকটাউন থেকে একটি তেলের গাড়ি ডাকাতি হয়। প্রায়ই মহাসড়কটিতে বিভিন্ন গাড়িতে ডাকাতের হানা দেওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, তেল ভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ঢাকার ধামরায়ে 4 অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ধামরায়ের চৌটাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে মানিকগঞ্জ যাওয়ার জন্য আমিনবাজারের রাস্তায় দাঁড়িয়েছিলেন সুশান্ত কুমার শীল নামের এক ব্যক্তি। এ সময় গ্রেপ্তারকৃতরা তাকে প্রাইভেট কারে তোলা কম ভাড়ায় মানিকগঞ্জ যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরে অপহরণকারীরা তাকে হাত, পা, চোখ, মুখ বেঁধে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিয়ে প্রাইভেট কার সহ তাদেরকে আটক করে। এরপর অপহরণকারীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারতের আগ্রাসন দমাতে বাংলাদেশের 18 থেকে 40 বছর বয়সী যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক রায়হান আহমেদ হিমেল। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখর-আলী বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আল মুজাহিদ লিটু বলেন, সীমান্ত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা সরকার কূটনৈতিকভাবে সমাধান করতে পারে। এতে সীমান্তে শান্তি নিশ্চিত হবে। হোটেল রেস্তোরাঁর উপর আরোপিত বর্ধিত 15% ভ্যাট ও 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রাজশাহীতে মহানগরীর 0 পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মহানগরী ও জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজুর রহমান খান ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দিনাজপুরে প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন রেস্তোরাঁ মালিক শ্রমিকরা। মানববন্ধনে রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ ও সহ সাধারণ সম্পাদক সমর ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। চাঁদপুর শহরে যানজট নিরসনে যৌথভাবে কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ও প্রশাসন। সকালে এ কার্যক্রম শুরু হয়। সপ্তাহব্যাপী চলবে তাদের এই কার্যক্রম। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জানান, প্রশাসনের আহ্বানে শহরের ট্রাফিক ব্যবস্থায় সহযোগিতা করতে তাদের এই অংশগ্রহণ। এ সময় তারা পরিবহন চালকদের আইন মেনে চলার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান সংবলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি পত্র ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরওয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. হাসান তালুকদার। শেখ হাসিনার স্লোগান লেখা সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে। নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর পচা দুর্গন্ধ। পরিস্থিতি পরিবর্তনে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি পয় ও বর্জ্য শোধনাগারের কাজ শুরু হলেও নানা সংকটে এখনো আলোর মুখ দেখেনি। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এতে ক্ষুব্ধ শহরবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2018 সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ।
যেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কয়েক কোটি টাকা খরচে নির্মিত প্রকল্পটি এখনও চালু করা যায়নি। ফলে এর সুফল পাচ্ছে না শহরবাসী। এজন্য সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্থানীয়রা। ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজে, যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নাই, মানুষ ময়লা নিয়ে আসে বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা চালু মানে এখনো হয়নি, তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো, এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে। আর এর জন্য কর্তৃপক্ষ দায়ী, আমি মনে করি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা। প্রকল্পের নকশা অনুযায়ী পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই, তাই আলাদা শ্রমিক দিয়ে কাজটি খুবই কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লাগে যাচ্ছে। 3 ফেজ লাইন বা 440 লাইন স্থানান্তর করবে এবং তারপরে অন্যান্য মেশিনগুলো চালু করবে, তার পরবর্তীতে এর কার্যক্রম শুরু হবে। বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিন এখনও চালুই হয়নি, ফলে প্রকল্পে ব্যবহার করা দামি মেশিন নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত পয়ঃবর্জ্য পরিশোধ নাগারটি চালুর দাবি নওগাঁবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ৩০০ বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে মানিকগঞ্জের হাজারী গুড়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এর সুনাম ও পরিচিতি। তবে পৃষ্ঠপোষকতার অভাব ও ভেজাল গুড়ের কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে বিশেষ এই খেজুরের গুড়। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জনশ্রুতি আছে এর স্বাদ ও গন্ধে মুগ্ধ হয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথও। এর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও হাজারী গুড়ের স্বাদে ভরেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বংশানুক্রমে হরিরামপুরের ঝিটকায় অন্তত ৩০টি গাছি পরিবার তৈরি করে আসছে বিশেষ এই খেজুরের গুড়। প্রতি পরিবার ৫ থেকে ১০ কেজি গুড় তৈরি করে। প্রতি কেজির বাজার দর ১৫০০ থেকে ২০০০ টাকা। সাধন করা এরই নাম হাজারী গুড়। এই হাজারী গুড়ে শুধু বাংলাদেশ না, অন্য কোনো জেলায়, অন্য কোনো রাষ্ট্রে এগুলো পারবে না, শুধু মানিকগঞ্জ হাজারী পল্লীতে পারবে। ছায়াটন লাগে, তাফাল বসানো লাগে, পরিষ্কার করা লাগে, তারপরে রস জাল দেওয়া শেষ করে আবার পানি গরম করা লাগে, পানি গরম করে ওই হাঁড়িগুলো দেওয়া লাগে, নাল দেওয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে। বিক্রি করি ১৮০০ টাকা বিক্রি করি, প্রতিদিন ৫ কেজি ৬ কেজি করে গুড় হয়। তবে খেজুর গাছ কমার সঙ্গে উৎপাদন খরচ বাড়ায় এই পেশা থেকে সরে যাচ্ছে অনেকে। তাই ঐতিহ্য রক্ষায় সরকারি তদারকি জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজারী গুড়টা টোটালি একদমই সাদা, মানে যথেষ্ট পরিমাণ সাদা হয়ে থাকে এবং এই গুড়ের স্মেলটা অনেক বেশি, যার কারণে এই গুড়ের চাহিদা রয়েছে। ১ কেজি হাজারী গুড় উৎপাদন করতে ১০ থেকে ১২ লিটার এই রস লেগে যায়। তো সবকিছু মিলিয়ে ১ কেজি হাজারী গুড়ের দাম মানে ওইভাবে খরচ ধরতে গেলে অত বেশি না। খেজুর গাছ রোপণ, গাছিদের প্রশিক্ষণ, ভেজাল গুড় তৈরি বন্ধ সহ হাজারী গুড়কে জিআই পণ্যের স্বীকৃতির উপযোগী করে তুলতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। হাজারী গুড়ের যে মূল উপাদান খেজুরের রস, এই রস উৎপাদন এবং রসের সংস্থান যাতে নিরবচ্ছিন্ন থাকে, এই জন্য আমরা দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা করে আমরা খেজুর গাছ রোপণ করব। পাশাপাশি পটেনশিয়াল যারা গাছই আছে তাদেরকে আমরা তালিকা তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করব। প্রতি বছর শীত মৌসুমের কয়েক মাসে কোটি টাকার উপরে বিক্রি হয় এই গুড়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঐতিহ্যবাহী খেজুর গুড় শিল্পকে দেশ ছাড়িয়ে বিদেশেও প্রচার এবং প্রসারের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও যশোরের চৌগাছায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী গুড়ের মেলা। জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েকশো গাছি মেলায় অংশগ্রহণ করছেন। তারা সেখানে নির্ভেজাল ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি সহ বিভিন্ন প্রকারের খেজুরের গুড় নিয়ে উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসক জানান, যশোরে উৎপাদিত খেজুর গুড় দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই জেলা প্রশাসনের অন্যতম লক্ষ্য।
নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সহযোগিতা চাইলেন সাংবাদিক সমাজ। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সাথে মতবিনিময় সভায় সাংবাদিকরা এ সহযোগিতা চান। এ সময় তারা বলেন, শিল্পনগরী নারায়ণগঞ্জে 40 লাখ লোকের বসবাস, কিন্তু শহরে ফুটপাত এখন হকারদের দখলে। ইজি বাইক ও অটোরিকশার দাপটের কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দালালদের দৌরাত্ম্যের কারণে হাসপাতালগুলোতে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব সমস্যার সমাধানে প্রশাসনকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা। মাদারীপুর হর্টিকালচার সেন্টারে শুরু হয়েছে শীতপ্রধান দেশের সুগন্ধি লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষ। দেশের ব্যাপক চাহিদা থাকায় বিদেশ থেকে আমদানি করে ফুলপ্রেমীদের চাহিদা মেটাতেন ব্যবসায়ীরা, কিন্তু নেদারল্যান্ডস থেকে আনা বীজ দিয়ে মাত্র 55 দিন এই ফুল আসে বাগানে। ফুলের সৌন্দর্য আর এর সুঘ্রাণের আকর্ষণে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে বাগান দেখতে। দেশে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ শুরু হলে কৃষকরা অনেক লাভবান হবে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। চট্টগ্রামে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী 6ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল যৌথভাবে মেলাটির আয়োজন করছে। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলা উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। চট্টগ্রাম চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বারের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা। মেলায় বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও সলিউশন বেসড প্রতিষ্ঠানের 60টি স্টল থাকবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের সারসাই হয়ে গেল তারুণ্যের পিঠা উৎসব। জামাই বরণ, জিরা, পাটিসাপটা ও তালের পিঠা সহ শতাধিক প্রকার পিঠার দেখা মেলে উৎসবে। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরি বিষয়টি ছিল খুবই দর্শনীয়, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পিঠাপ্রেমীরা। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের সামনে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু এ সময় উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে খুলনায় শুরু হয়েছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বালক বালিকা অনূর্ধ্ব 17। নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।